হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম তোমাদের কাছে। আচ্ছা, একটা সুখবর আছে। এখন দেবো না শেষে গিয়ে দেবো? কি করবো বলো? থাক, একদম শেষে গিয়ে দেবো সুখবরটা। আর জানি সুখবরটা শুনে তোমরা খুব আনন্দিত হবে। তো চলো, আজকাল বেশি কথা বাড়াবো না। সবাইকে বলবো একটা করে লাইক করে দিও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে পাশে থেকো। আজকের ঘটনাটা দুর্দান্ত ভয়ের। এত ভয়ের একটা ঘটনা আজকে তোমাদেরকে আমি শোনাবো। অন গড বলছি, আজকে ঘটনাটা শোনার পর তোমরা কিন্তু ভয়তে রাতে কেউ আর ওয়াশরুমে যাওয়ার একটা পা বাড়ানোর সাহস পাবে না। হ্যাঁ, আজকের ঘটনাটা শোনো শুধু। আচ্ছা, প্রথমে বলি, ঠান্ডা লাগার কারণে হয়তো আমার কিছু উচ্চারণ তোমাদের কাছে ভুল ভাল লাগতে পারে। আগে আমি দুঃখিত চেয়ে নিচ্ছি, ঠিক আছে? কেন পুরো একদম কিন্তু গলা বসে আছে, নাকে নাকে কথা বলছি, সবই বুঝতে পারছো। এখন সিজনটাই এরকম চেঞ্জ হচ্ছে, সবারই ঠান্ডা লাগছে। তো চলো এবার ঘটনায় ফিরি। ঘটনাটা আমাদের বলে বাবলি। বাবলি কিন্তু ওর ডাক নাম। এখানে আমি ওর যে প্রপার অ্যাকচুয়ালি নাম আছে, যেটা ওর কলেজ সার্টিফিকেট আইডেন্টি প্রুফে, সেই নামটা হাইট রাখছি, ঠিক আছে? এটা বাবলির কথা। আচ্ছা, বাবলি বলে, দিদি ভাই, আমাদের একটা গ্রামে বিশাল বড় বাগান বাড়ি কেনা আছে। তো আজকের ঘটনাটা শুরু থেকে একটু বলি। বাবলি বলে, দিদি ভাই, যখন আমার 12 বছর বয়স, তখন আমার ঠাকুরদা আমার নামে বেশ কয়েক বিঘা জমি একটি গ্রামে দিয়ে যায়। মানে তখন জমির অত দাম ছিল না, খুব খুব কম। আর প্রচুর প্রচুর জমি, বিঘা মানে কয়েক বিঘা। আমি কিন্তু 1, 2, 3, 4 কোনো সংখ্যা বলছি না, কয়েক বিঘা জমি আমাদের বাবলির নামে তার ঠাকুরদা দিয়ে যায়। আর বাবলি ছিল বংশের একটি মাত্র মেয়ে। বাবলি বলে, দিদি ভাই, আমার বাবা সবসময় আমাকে বলতো, মা, কত জমি জায়গা রয়েছে ওখানে পড়ে, তোর বড় হলে পড়াশোনা বিয়ের কোনো অসুবিধা হবে না। তোর ঠাকুরদা তোর নামে যা রেখে গেছে, ওই দিয়েই মোটামুটি তোর আর তোর হাজবেন্ডের লাইফ কেটে যাবে। কারণ মাটি এমন একটা জিনিস, তুমি মাটি যদি ধরে রাখতে পারো, কিনে রাখতে পারো, সেই মাটি দাম বাড়বেই বাড়বেই, ও কমে না। তো আমি তো ছোট, তখন 12 বছর বয়স, আমি বুঝতাম না। আমার বাবা এটাই বলতো যে, যাকে আমার বাবা আমাকে তো কিছু দিল না, বাড়ির আমি একটা মাত্র ছেলে, আমার মেয়েটাকেই দিয়ে গেছে। যাকে মেয়েকে দেওয়া আর আমাকে দেওয়া কি আলাদা? আমার মেয়েটা যখন 18 বছর বয়স হবে, তখন ওর সই লাগবে, আমি জমিটা বিক্রি করে দেবো। মানে এইরকম 12 বছর বয়স থেকে আমাদের বাবলি কিন্তু শুনে আসছে। বাবলি বলে, দিদি ভাই, এখন আমার বয়স হচ্ছে 19 বছর। আমার বাবা আমাকে কয়েকদিন ধরে বলছে যে জমিটা বিক্রি করব না, ওখানে ভাবছি সারি দিয়ে কয়েকটি ঘর করব। কারণ যখন ওই জায়গাটা কেনা হয়েছিল, তখন মোটামুটি ওখানে অতটা চল ছিল না বাড়ি ভাড়ার বা লোকজনের। হুড়ুড় করে এই 5-6টা বছরে মানে ওখানে জায়গা নেই। তো আমি তখন বাবাকে বললাম, বাবা, জমি তুমি বাড়ি করে যখন ওখানে মানে জমির মধ্যে বাড়ি করে যখন তুমি ভাড়া দেবে মনস্থির করেই নিয়েছো, তাহলে সেইটাই করো না। আর আমি তোমাদের একমাত্র মেয়ে। আর এটাও বলে রাখা ভালো, বাবলি এটাও জানায় যে আমার বাবাও কিন্তু খুব ভালো একজন ব্যবসায়ী। আর ওই জমি যে আছে বলে মানে আমাদের ওই জমি একটা জীবনে বিশাল বড় অ্যাসেট এরকম কিছু না। আমার বাবা মা যথেষ্ট টাকা পয়সা আছে, মাও ভালো ঘর থেকে বিলং করে, বাবাও সেরকম একটা রিচ ফ্যামিলি থেকে বিলং করে। তো বাবলি বলে, দিদি ভাই, আমার বাবা ওই জমিটায় প্রথম মানে একদম সেরকম দেখাশোনা করতো না, মানে জল কাদা জমিটা অ্যাকচুয়ালি কিন্তু মানে শুকনো বাস্তু জমি ছিল না, জমিটা জলা জমিই ছিল। তো একদিন আমার বাবা ওখানে যায়। বাবা এসে বলল যে, আমি সাইডটা ঘুরে দেখে আসলাম, পুরোটাই তো ঘেরা রয়েছে, আর পাশে পাশে অনেক বাড়ি হয়েছে জানো, আমার মাকে বলছে। কিন্তু আমাদের জমিটা কিছুটা সলিড মাটি আছে, আর কিছুটা হচ্ছে বেশিরভাগটাই ডোবা। তা বাবা বলল যে সামনের দিকটা যদি বাড়ি করি, কয়েক বিঘা তো, তো বলছে সামনের দিকটা যদি বাড়ি করি আর পেছনে যে জলাধারটা আছে ওই দিকটা ভরাট করে
অন্য লোককে বেচে দেবো, সামনের দিকটা আমরা নেব, এই দিকটা বাড়ি করে ফেলি। তা আমার মা বলল, তাহলে একদিন চলো, বাবলি আমি তুমি সবাই যাই। যতই হোক ওইটা বাবলির ঠাকুরদা দিয়েছে, বাবলির জমি, বাবলিকে তো সেই জমিতে যাওয়া দরকার। তো আমাকে নিয়ে একদিন আমার বাবা মা সানডে দেখে যায়। আমাদের নিজস্ব গাড়িও আছে, গাড়ি করে আমরা যাই। এবার এতটাই দূরে আমার ঠাকুরদার জায়গাটা কিনে, ওখান থেকে আমরা মানে একদিনে ঘুরে আসতে তো পারবো, লেট নাইট হবে। আমার মা তখন বলল যে দেখো, আমরা যখন ওখানে যাচ্ছি তাহলে পরে আমরা সারাটা দিন ওখানে থেকে কি করব, জমিতে 1-2 ঘন্টা লাগবে, একটু দেখে ওখানে স্থানীয় কিছু লোকজন যারা আশেপাশে বাড়ি করেছে তাদের সাথে আলাপ করে কথাবার্তা বলে তাদের মারফতেই মানে যারা জঙ্গল কাটে বা ধরো ডোবা বোঝাই করে এরকম লোকদের সাথে কথা বলে লাগিয়ে আসবে, একজনকে পাশাপাশি দায়িত্ব দিয়ে আসবে। নালে পরে আমরা এত দূর থেকে যাওয়া আসা করাটা তো সম্ভব না। ভালো কথা, ওরমভাবেই গিয়ে আমরা ওখানে মোটামুটি 2-3টে বাড়ি ছিল আমাদের জমির পাশাপাশি, তারা খুবই ভালো, তাদের সাথে কথা বলা হয়, তাদের বাড়িতে আমরা মোটামুটি চা কফি বিস্কুট এগুলো খাই, অনেকটা সময় ধরে আমরা ওখানে থাকি। তারপর আমাকে বলল যে দেখ না, তোর কত বড় জমি, দেখেছিস কত কোটি টাকার মালিক, আমাকে মা বলছে। মানে এটা যেটা হয় না, নিজেদের মধ্যে একটা হয়, মানুষ এক কাটাও জমি কিনতে পারে না, সেখানে আমার বিঘে বিঘে জমি আমার ঠাকুরদা আমার নামে দিয়ে গেছে। তা আমাদের বাবলি বলে, দিদি ভাই ঘটনাটা শুরু হলো এইবার, আমি জমিতে একা একা হাঁটছি, আর আমার বাবা আমার মা ওই পাশে যে বাড়ি, ওই যে আমাদের জমির পাশে যে বাড়ি, আমার বাবা মা ওনাদের সাথে কথা বলছে জমির বাইরে, আর জমির আওতার মধ্যে আমি একা হাঁটছি। আমাদের বাবলি বলে, দিদি ভাই আমি ওই, আমাকে বাবা চিৎকার করে বলছে, বাবলি ওই কাদা ধারে যেও না, ওখানে কাদা আছে, ডোবা আছে, পড়ে যাবে, যেও না। মানে এত ঘাস হয়ে গেছে লেভেলের, মানে ডোবা বোঝার উপায় নেই। যেইটুনি পুরো জমিটা ঘেরা, নাহলে হয়তো কত গরু মহিষ, মানে ওরা তো অবলা পশু, ঘাস খেতে গিয়ে জঙ্গল খেতে গিয়ে পুড়ে মারা যেত। তো যেইটুনি ঘেরা রয়েছে, পুরো গেট করা। যাই হোক, খুব ভালো কথা। এইবার সব থেকে বড় প্রশ্ন হলো, আমাকে আমার বাবা চিৎকার সমানে করে যাচ্ছে যে যেও না ওইদিকে, যেও না ওইদিকে, যেও না, সমানে চিৎকার করছে। আর বাবা মা তো দূরে দাঁড়িয়ে রয়েছে, আমি কিন্তু অনেকটা ছেড়ে আমার জমিতে আমি হাঁটছি। এবার আমি কোথায় ঘাস কোথায় ডোবা বুঝতে পারছি না, যদি আমি পা খুব বুঝে বুঝেই ফেলছি। হঠাৎ করে আমার বাবা আমাকে খুব জোরে বলল যে বাবলি ওইদিকে যাস না। যখন বলল, আমার না কিরকম, আমার মানে বাবার গলাটা আমার একটা কেমন অদ্ভুত লাগে। আমি ঘুরে তাকিয়ে দেখলাম যেখানে বাবা মা বা পাশের বাড়ির যে আঙ্কেল দাঁড়িয়েছিল ওখানে কেউ নেই, ওখানে কেউ নেই, জমির আশেপাশে কেউ নেই, শুধু একমাত্র আমি দাঁড়িয়ে আছি। আমি তখন ভাবলাম, আরে এই মাত্র তো বাবা ডাকলো, আর ওখান থেকে বাবা যেখান থেকে আগে কন্টিনিউ ডাকছিল ওখান থেকে ডেকে বাবা যদি ওনাদের ওই আঙ্কেলের ঘরেও যায়, মোটামুটি আমি যেই সময় কানে আস্তে আস্তে ঘুরে তাকাই, ইম্পসিবল, বাবা ওর মধ্যে যেতে পারবে না, ওনার বাড়িতে ঢুকতেই পারবে না, দৌড়েও ঢুকতে পারবে না। আরে দৌড়ে ঢুকলে মাকে তো দেখবো, তাই না? কিন্তু সেটা তো না। আমি হট করে ভাবলাম, বাবা তো আমাকে এক্ষুনি বললো, বাবা গেল কোথায়? আবার আমি সত্যি কথা বলতে জিনিসটা মাথা দিয়ে উড়িয়ে দিই, দিয়ে আমি ঘুরছি। আমাদের বাবলি বলে, দিদি ভাই আমি বুঝতে পারলাম না, আমি কাদার মধ্যে অর্ধেক বসে পড়লাম, ধ্যাপ করে ডেবে গেছি কাদার মধ্যে, আমি ডেবে গেছি। এবার যখন আমি ডেবে গেছি তখন আমি, বাবা বাবা ও বাবা দেখুন আমি কাদায় পুড়ে গেছি, ও বাবা করে আমি চিল্লাচ্ছি। এবার অনেকক্ষণ পর চিল্লাতে চিল্লাতে আমি উঠে মাঠের মধ্যে বসি, মানে কোনো রকমে। আমার কিন্তু কোমর পর্যন্ত পুরো, আমি পুরো কাদা মেখে গেছি। আমি জানি বাবা আজকে আমাকে ধোলাই দেবে, বাবা তো বকা দেবে শিওর। তো তখন আমাদের বাপলি বোন বলে যে দিদি ভাই তুমি ধারণা করবে না, আমি সমানে বাবা 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 আমাকে কাদা দিয়ে তোলো, বাবা দেখো না বাবা। আমি তো জানি বাবা এসে আমাকে দেবে। আমি কোনো রকমে যখন চিৎকার করে দেখলাম বাবা মা কেউই শুনতে পাচ্ছে না, আমি আস্তে আস্তে একটু কাদা দিয়ে জাস্ট উঠে আমি মাঠে আমার জমিতেই বসে রয়েছি। বাবলি বলে, দিদি ভাই
তুমি বিশ্বাস করবে না, অন গড বলছি, আমি আমার গা কাটা দিচ্ছে তোমাদের বলছি। বলে আমার পা দুটোকে না, বুড়ো আঙুল, আমাদের পায়ের যে বুড়ো আঙুল থাকে মোটা, বলছে বুড়ো আঙুল দুটো না কেউ নখ দিয়ে এরকম করে প্রেশার করে না চাপছে। বলছে দিদি ভাই, আমি প্রথমে ভাবলাম যে কাদার মধ্যে অনেক সময় না জিওল মাছ থাকে, তারপরে সাপ ঠাপের ভয় পাই না, আমি ভেবেছি কোনো মাছ টাছ আমার পায়ে কামড়ে ধরেছে। তো আমাদের বাবলি খুব সাহস করে, কাদা পুরো তো প্যান্ট পরেছিল চুড়িদারের, পুরো এত কাদা ভারী হয়ে গেছে, ও পাটাকে কোনো রকমে ওই ভারী যখন নখের কাছটা লাগে তুলে নেয়। ও তুলে নিতেই সাথে সাথে বলছে কি হলো, বলে বিশ্বাস করবে না, যেই পাটা আমি তুলে নি, আমি দেখলাম ওই কাদার মধ্যে ঠিক একটা না কঙ্কালের এরকম, মানে কাদা মাখা পুরো কালো, যে কঙ্কালের মাথা হয় ওরকম, ঠিক এইখানটা উঠে ডোবার মধ্যে আবার ঢুকে গেল। ও কিন্তু এই জিনিসটা দেখেছে। দেখতেই সাথে সাথে বলছে, পেছন দিয়ে আর বাবা আসে, এসে বলছে ওট ওট ওট, তোকে বারবার আমি বলেছিলাম না এখানে ডোবা রয়েছে, যাস না, একটা কথা শুনিস না। এবার একটা লোকের বাড়িতে এই কাদা মাদা নিয়ে বাথরুমে তারা ঢুকতে দেবে? এবার আমি চুপ করে আছি। যাই হোক, যথেষ্ট বোন বড় হয়েছে। বোন বলছে দিদি ভাই, আমাকে বাবা ওই পাশের বাড়ি কাকুটার সাথে কথা বলছিল, নিয়ে গেল, কাকুটারা সত্যি খুব ভালো। ওই কাকিমা আসলো, এসে আমাকে বললো কি, তুমি একটা কাজ করো, আমাদের পেছন দিকে সরু একটা গলি আছে, ওই দিক থেকে এসো, ওখানে এসে ধুয়ে নাও, তারপর ভিতরে গিয়ে আমার তো মেয়ে আছে, আমার মেয়ে তুমি প্যান্ট পরে নাও, তোমার হয়ে যাবে। যাই হোক, এত ভালো বিহেভিয়ার ওনাদের, গিয়ে আমি ওনার মেয়ের একটা প্যান্ট পরি, যেরম ওনারা বলে সেরম ভাবে, মানে কি বলবো, মানে নিজের আত্মীয় ওরকম করে না। যাই হোক, আমার বাবা মা বললো যে তাহলে একটা কাজ করি, চলো আমরা এবার বেরোই, আমরা যেখানে গেছি ওখান থেকে আমরা রাতে বাড়ি ফিরতে পারবো না বলাটাও ভুল, যদি আমরা ফিরিও মোটামুটি 2:30-3টে হয়ে যাবে, রাত হয়ে যাবে, অনেকটাই রাত হয়ে যাবে। তো আমার মা তখন বলল যে চলো আমরা একটুখানি হাই রোডে বেরিয়ে, কেন ওটা গ্রাম্য পরিবেশ, বললো হাই রোডে বেরিয়ে, হাই রোডের উপরে এখন তোমরা তত্রই দেখবে হোটেল পাওয়া যায়, থাকার জন্য পাওয়া যায় অনেক জায়গায়। তো আমার মা বলাতে বাবা বলল যে দেখো, রাতের বেলা মেয়েকে নিয়ে হোটেলে থাকবো, কিরম কি জায়গা না জায়গা কি হবে, ওর থেকে ভালো চলো আমরা ড্রাইভ করে বেরিয়ে যাই। তো তখন আমার মা বলল যে ঠিক আছে চলো। তা আমাকে জিজ্ঞেস করলো, বাবলি কোনো অসুবিধা হবে না তো, শরীরে কষ্ট টষ্ট হবে না তো, যেতে পারবি তো? আমি বললাম হ্যাঁ। তা আমার বাবা ড্রাইভ করছে, আমরা মোটামুটি জমির ওখান থেকে বেরোই বিকেল 3:30-র দিকে। তারপর ড্রাইভ করতে করতে যখন ওই 6:30-7টা বাজে, আমার মা বলল হাই রোডে, তখন উঠলাম। আমার মা বলল এখন তো হাই রোড ধরেছো, যদি কোনো ধাবা পাও একটু সাইডে দাঁড়িয়ে, অনেকটা সময় তো তুমি গাড়ি চালাচ্ছ, একটু নেবে, মেয়ে আমি ওয়াশরুম যাব, আর একটু চা কফি কিছু খাবো, মানে সিঙ্গারা টিঙ্গারা খিদে পেয়েছে। তো বাবা বলল ঠিক আছে। তো দেখো, হাই রোডের মধ্যে না ওরকম হোটেল ধাবা দেখে দাঁড়াতে হয়, তারপরে ওরকম ঘন ঘন পাওয়াও যায় না, পাওয়া গেলেও ভালো সেরকমও বুঝে দাঁড়াতে হয়, যেখানে বাথরুম আছে, দুজন লেডিস যাবে। তো আমাদের বাবলির বাবা একটা ভালো, মানে ধাবা, ওটা রেস্টুরেন্ট না, ধাবাই একটা, কিন্তু খুব সুন্দর লাইটিং করা। আমাদের বাবলি আমাকে ফটোও পাঠিয়েছে। বাবলি বলে দিদি ভাই আমরা এই ধাবাতে দাঁড়াই। এবার বাবলি বলছে আমি আর মা ওয়াশরুমে যাই। আমার বাবা গরম গরম না ওখানে পুরি ভাজা হচ্ছিল, পুরি, অনেক লরি দাঁড়িয়ে রয়েছে, তারা ড্রাইভার যারা হেল্পার, দেখছিলাম পুরি আর আলুর খোসা সহকারে তরকারি বিক্রি হচ্ছে। তো বাবা 3 প্লেট অর্ডার দেয়, ঠিক আছে, 20 টাকা প্লেট, 4টে করে দিয়েছিল, মোটামুটি ভালোই সাইজ। আর ভাঁড়ের মধ্যে কফি বিক্রি হচ্ছিল, 20 টাকা করে কফি, আর চা 10 টাকা করে। তা আমার মা আমি কফি নিলাম, বাবা চা নিল। তো আমরা ওখানে বসে খেলাম। খাবার পর প্রায় অনেকটা সময় আমরা ওখানে থাকি। আমার বাবা ওই ধাবার একটি ছেলেকে বলছিল যে ভাই তোমাদের এখানে কোনো থাকার ভালো জায়গা আছে, মানে আশেপাশে এরিয়াতে? তো ছেলেটা বলল যে এটা তো মেন রোডের ওপর, এখানে সেরকম কোনো ট্যুরিস্ট পার্টি তো ঢোকে না, খুব কম, আর বেশিরভাগ রাতের বেলা না থাকাটাই ভালো, কারণ আপনাদের সাথে বড় মেয়ে আছে তো, আর এখানে তো ফ্যামিলি থাকে না না, এবার রাতের বেলা কি হবে না হবে, তো না রিস্ক নিতে বললো।
আমার মা তখন বলল যে তাহলে ছাড়ো, আমরা চলে যাই, যতই রাত হোক বাড়ি চলো। ভালো কথা, আমরা ওখান থেকে প্রায় 8টার কাছাকাছি হবে, ওই 10 মিনিট মতো বাকি, 7টা 50 আমরা ওখান থেকে বার হয়ে আমরা যখন গাড়ি করে আসছি, অদ্ভুতভাবে একটা গাড়ির চাকায় হঠাৎ করে একটা শব্দ হলো। আমার বাবা বলল, কি আওয়াজ হলো? বেশ ভারী মতো কিছু মনে হলো, মানে পিষে গেল। তা আমার মা তখন বলল, ও প্লাস্টিকের বোতল টোতল অনেকে আছে না, কোল্ড ড্রিঙ্কস খেয়ে খেয়ে ফেলে রাস্তার মধ্যে বোতলগুলো, ওই হবে, চলো। আমার বাবা বলল যে না, এটা কোল্ড ড্রিঙ্কসের বোতলের আওয়াজ না। তা আমার বাবা গাড়িটা রোডের সাইড করে, হাই রোড, যে যার মতো গাড়ি চারপাশ বেরিয়ে যাচ্ছে হরেন দিতে দিতে, রাস্তায় কোনো সেরকম আলোর ব্যবস্থা নেই বললেই চলে। আমার বাবা নেবে ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে আমার বাবা না পেছনে গেল, মানে যেইখানে রাস্তায় ওই আওয়াজটা হয় কিছু একটা পিষে দেওয়ার মতো, জানি না, বাবা গেল। বাবা যখন যায়, বাবা তখন অনেকক্ষণ ধরে না টর্চ দিয়ে, বাবা প্রথমে দাঁড়িয়ে দেখলো, তারপর কিছুটা কোমর ভেঙে দেখলো, তারপর বাবা কিছুটা সময় পর দেখছি মানে মানে হাঁটু গেড়ে রোডের মধ্যে বসে পড়েছে, অলরেডি বসে বাবা টর্চ মানে ফ্ল্যাশ লাইটটা এরকম করে দেখছে। আমরা তো গাড়ি দিয়ে পেছনে দেখছি। আমি মাকে বললাম যে মা, বাবা কি দেখছে বলো তো, চলো তো। মা বলল, না না, যাস না, মেয়ে ছেলে মানুষ, বেরোস না। আমি মায়ের কথা না শুনেই গাড়ি থেকে বেরোই। বেরিয়ে আমি বাবার কাছে যখন আসি, তখন বাবাকে বললাম, ও বাবা কি দেখছো? বাবা দেখলাম বেশ এটা ভয় আছে, আতঙ্ক। বাবা আমার দিকে ঘুরে তাকিয়ে বলল যে তুই নামলি কেন গাড়ি দিয়ে? চল চল চল। বাবা আমার হাতটা এখানটা ধরে বললো, চ মা চ। আমি তখন বললাম, বাবা ওটা কি? সাদা মতো কিছু একটা, সাদা, মানে ঠিক যেরকম হয় না ওই লাইকে চুন বা ধরো চক চক জাতীয় জিনিস, এরকম সাদা। বাবা বলল চল। তা বাবা তখন কিছু বলল না, বাবা আমার হাত ধরে মানে এমনি তাড়াতাড়ি নিয়ে আসলো, কথা বলতে বলতে একদম কিন্তু নর্মাল, কিন্তু বাবার মধ্যে একটা ভয় কিছু কাজ করছে, এটা আমি বুঝতে পারছি। বাবা আমাকে গাড়ির পেছনে কাজটা খুলে, এই গেটটা খুলে বাবা বললো যা ভিতরে গিয়ে বস। বাবা ড্রাইভ করছে, খুব চুপচাপ হয়ে গেছে। তো মা বাবাকে বলছে যে কি গো, রাতে কিন্তু গিয়ে আর কিছু খেতে হবে না, তুমি ওই 10:30-10টার দিকে একটা ভালো হোটেলে দাঁড়াবে, আমি ওয়াশরুমে যাব, আর ওখান থেকে আমরা ডাল ভাত যে যা খাবে খেয়ে নাও, রুটি টুটি খেয়ে নাও, রাত তো হবে ঢুকতে, গাড়িতে ঘুমাতে ঘুমাতে কোনো রকম যাই, আর তোমার তো কষ্ট হচ্ছে বুঝতেই পারছি, তুমি ওখানে নয় 1 ঘন্টা একটু রেস্ট করে নেবে, নিয়ে তারপর আবার যাব। এইসব কথা বলছে। আমার বাবা কোনো কথার উত্তর দিচ্ছেন না, চুপচাপ বসে আছেন। তো আমার মা তখন বললো, কি হলো, তোমাকে এত কথা বলছি, কি গো, রুটি খাবে না ভাত খাবে? হ্যাঁ, একটা ভালো রেস্টুরেন্টে দাঁড়াও না। অনেকগুলো রেস্টুরেন্ট পরপর পরপর গেছে। আমার বাবা তখন বলল, তুমি খাবার আর রেস্টুরেন্টের কথা মনে করছো, আমি অন্য কিছু মনে করছি, তাই জন্য আমি তোমার কথাটা এতটা গুরুত্ব দিয়ে শুনিনি। আচ্ছা ঠিক আছে, আমি রেস্টুরেন্টে দাঁড়াচ্ছি। ভালো কথা। মা বললো, তুমি কি চিন্তা করছো? বলতে বলতে বাবা একটা রেস্টুরেন্টের সামনে বাবা গাড়িটা ঢুকিয়ে দেয়, পার্কিং এ রাখলো, রেখে আমরা গেলাম, যে আমরা ওয়াশরুম যাই, বাবাও যায়। তারপর আমরা ভাত খাই। আমরা ভাত, প্লেন পাতলা ডাল, হ্যাঁ, তারপর আলু পোস্ত ছিল, মাছ ছিল, এসব খাই, ডিম খাই, হ্যাঁ, আর বাবা রুটি খায়, 4টে না 5টা বাবা রুটি খেয়েছিল সবজি দিয়ে। তো বাবা কথা তো বলছে কিন্তু একটা অন্যমনস্ক। তো আমি তখন বাবাকে জিজ্ঞেস করলাম যে বাবা, তুমি কি বলো তো, ওইটা কি টর্চ দিয়ে রাস্তায় দেখছিলে গো বাবা? আমি কথাটা তুলি, তখন আমাকে বাবা বলল, আরে মা বাপলি, আমি এতক্ষণ ধরে সেটাই ভাবছি যে ওইটা রাস্তায় এলো কি করে। আমি তখন বললাম, কি বাবা এলো কি করে, মানে কি ছিল? তখন বাবা বলল যেটা, যে ওই যে জিনিসটা ওখানে পড়েছিল, ওইটা হচ্ছে একটা স্কেলিটন, মানে ওটা হচ্ছে একটা নরকঙ্কালের মাথা, কঙ্কালের মাথা যেটা বলা হয়, মানবের মাথা, মানব কঙ্কালের মাথা। আমি তখন বললাম, ও বাবা কি বলছো, রাস্তার মধ্যে? তখন আমাকে মা বলল, হ্যাঁ হতেই পারে, এই আশেপাশে হয়তো কোনো জায়গায় কবর টবর দেওয়া হয়, হতে পারে এরকম মাথার খুলি টুলি, ওই শিয়াল কুকুর আছে না, ওরা তো আবার
টেনে টেনে মাটি খুঁড়ে নিয়ে আসে। হয়তো মুখে করে নিয়ে টিয়ে যাচ্ছিল, গাড়ির আলো পড়েছে, হেডলাইটের হয়তো পালিয়ে গেছে ফেলে। বাবা বলছে ঠিক বলেছ, এই হলো তোমার বুদ্ধি। সত্যি ঘরের বউদের মাথায় বুদ্ধিটা কিন্তু চরম হয়। এই তো ঠিক বলেছ, তোমার বুদ্ধি, তুমি ঠিক বলেছ। শিয়াল টিয়ালই হবে, ওই গাড়ির ফোকাসটা পড়েছে, ওরা পালিয়ে গেছে। তো বাবা দেখলাম তারপরে একদম মানে আগের মতো ক্যাজুয়াল হয়ে গেল। যাক গিয়ে কিছুক্ষণ আমরা 45 মিনিট মতো ওখানে রেস্ট করলাম। করার পর আমরা ওখান থেকে বেরিয়ে আমরা, যাক ভালো কথা, খুব খুব আনন্দ। এবার বাবা বলল যে হালকা করে একটা মিউজিক দিই, আমরা মিউজিক দিই, ঘুমাতে 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 চলে যাই। তো বাবা বলল আমি ড্রাইভ করছি, তোমরা মিউজিক, একটা স্লো মিউজিক দিই, তোমরা আস্তে আস্তে ঘুমানোর চেষ্টা করো, কারণ বাড়ি যেতে যেতে অনেকটাই রাত হবে। এইবার ঘটনাটা ঘটলো যে আমাদের বাপলির বাবা খুব সুন্দর করে একটা মিউজিক চালিয়ে দেয়, আর মা আর মেয়ে পেছনের সিটে দিব্যি সিট বেল্ট লাগিয়ে ঘুমাচ্ছে। বাবা ড্রাইভ করছে। হঠাৎ করে ব্রেক চাপার একটা সাউন্ডে মা মেয়ে দুজনেরই ঘুম ভাঙে। বাবলি বলে, দিদিভাই আমি যখন ঘুম থেকে মানে কি বলবো, মানে ইচ্ছাকৃত উঠিনি, ওই যে একটা এরকম ভাবে ব্রেকটা বাবা কষেছে, একটা আওয়াজ, এত জোরে ভয় লাগে, একটা ঝাঁকুনিতে ঘুমটা ভেঙে যায়। ঘুমটা যখন ভেঙে যায় তখন দেখলাম আমার বাবা বসে রয়েছে সামনে, আর একটা সাদা শাড়ি পরা একটা রোগা পাতলা মহিলা, হালকা তার পরনে একটা সাদা শাড়ি, মানে কি বলবো, রাস্তা ক্রস করছে, রাস্তাটা এরকম ভাবে পার করে চলে গেল। পরিষ্কার এই জিনিসটা আমি, আমার মা, আমার বাবা দেখলাম পরিষ্কার। বাড়ি আসার পর রাত 2:30টার সময় বাড়ি ঢুকি। বাড়িতে আসার পর আমরা সবাই কেউ কারোর সাথে কথা বলছি না, পুরোই আতঙ্কিত, আমরা ভয়তে ছিলাম। দেন কিভাবে যে সেদিন রাতে ফিরেছি, ওর পর থেকে আমার বাবা ডিসাইড করলো ওই বাড়িটা জমি করব না, ওই বাড়ি বিক্রি করে দেবো। কারণ ওখান থেকে আসা যাওয়া করা, কোনোদিন না কোনোদিন রাত বিরতি, তার মধ্যে বললো মেয়ের বিয়ে হবে, মেয়েও হয়তো কোনোদিন জামাইয়ের সাথে গাড়ি করে আসবে। বাবা ওই রাস্তা, ওই দিকটা ভালো না, আমি ওই জমি রাখবো না। আমাদের বোন এই ঘটনাটা জানায়, কেমন লাগলো। এবার একটা ঘটনা বলবো আজকে। ঘটনাটা হচ্ছে, অনেকেই তোমরা হয়তো জানো, আমাদের তারকেশ্বর যেতে একটা সেতু পড়ে, একদম বাস্তব, আমি যাব, ওখানে যাব। একটা তারকেশ্বর যেতে একটা সেতু পড়ে, সেতুটার নাম হচ্ছে রামকৃষ্ণ পরমহংসদেব সেতু, রামকৃষ্ণ সেতু, ঠিক আছে। ওই সেতুর রাতের বেলা আমি যেদিনকে ক্যাবে করে বড় মায়ের কাছ থেকে ফিরছিলাম, একটা মায়ের বড় ফটো নিয়ে, আমার বাড়িতে মা আগেও আছে, একদম জীবন্ত মা, আর সেদিনকে আমাকে প্রিন্স বলল, মা ও মায়ের একটা বড় ফটো নিয়ে যাব, অনেক বড় ফটো, অনেক বড়। তো সেই ফটোটা নিয়ে আমি যখন ক্যাবে করে বাড়ি ফিরছি নৈহাটি থেকে, তখন আমাকে কিছু ভাই বোন কাজের জন্য মানে মেসেজ করছিল, আমি তাদের কথা বলছিলাম তাদের সাথে। তখন ক্যাবের যে ভাই ছিল, ভাইয়ের নাম হচ্ছে বিশ্বনাথ, ভাই তখন বলল যে ম্যাম আপনি কি করেন, স্যার আপনারা কি করেন। খুব ভালো ছেলেটি, খুব ভালো কথা বলছিল, ওনার বাবা মায়ের অনেক বাড়ির ফ্যামিলির কথাই, ঠাকুর দেবতা নিয়ে। আমার হাতে যে মায়ের ফটো ছিল এই নিয়ে কথা হচ্ছিল। তখন সেই ভাই বলল, যখন প্রিন্স বলে যে আমরা অ্যাকচুয়ালিও হন্টেড, এর উপর সত্য বেস করে ঘটনা বলি, যারা আমাদের ঘটনা শেয়ার করে আমরা হন্টেড প্লেস ভিজিটও করি। তখন উনি বললেন যে তাহলে আমি একটা কথা বলি। আমি তখন পেছন দিয়ে বসে বললাম, আচ্ছা দাদা, আপনি এরকম রোডে তো ক্যাব চালান, রাত বিরতে আপনাকে আসতে যেতে হয়, আপনি কি এরকম কোনো সময় শিকার হয়েছেন কোনো খারাপ আত্মার? তখন বলল হ্যাঁ হয়েছি। তখন আমি জানতে চাওয়াতে উনি বললেন যে তারকেশ্বর যেতে একটা মানে ব্রিজ পড়ে, সেটা হচ্ছে রামকৃষ্ণ সেতু নামে জায়গাটা আর কি, রামকৃষ্ণ সেতু কি রামকৃষ্ণ ব্রিজ এরকম কিছু বলল, রামকৃষ্ণ ব্রিজই যত সম্ভব বলেছে। হ্যাঁ বলল, যখন ওর উপর দিয়ে রাতের বেলা 12টার পর
ঠিক 1টা 12:30 1টার সময় ওখান থেকে যে গাড়ি যাবে, একজন মহিলা সাদা শাড়ি পরা, লম্বা, মুখটা পুরো কালো, তাকে অস্পষ্টই দেখা যায়, বলল সে হাত দেখাবে গাড়িকে দূর থেকে। আপনি যখন ব্রিজের মধ্যে উঠবেন না, ব্রিজটা তো আপনার একদম রোড থেকে এরকম ফ্ল্যাট হতে 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 উপর হয়ে এরকম নেমেছে, আপনি যখন উঠবেন তখনই আপনাকে হাত দেখাবে একদম উপরে। আপনি দাঁড়িয়ে গেলে ভালো। মোটামুটি বহু রোডের মানে ড্রাইভার জানে, আর অনেকেই জানে। বলল যে আপনি হাত দেখালে দাঁড়াবেন, ও কিছু করবে না, ও আসবে, আপনার গাড়ির কাজগুলো যে থাকবে আপনি গাড়ির কাজগুলো শুধু নামিয়ে দেবেন। ও শুধু ভিতরে এরকম করে, আপনাকে ওর দিকে তাকাতে হবে না, আপনি আপনার মতো বসে থাকবেন, ও শুধু ভিতরে এরকম করে পুরোটা দেখবে, গাড়িটাকে পুরো ঘুরে ঘুরে ও পেছনে চলে যাবে, আপনি গাড়ি নিয়ে বেরিয়ে যাবেন। যদি আপনি না দাঁড়ান, আপনি ভাবলেন যে না আমি দাঁড়াবো না, ও হাত দেখাচ্ছে, সাদা শাড়ি পরা ভূত বা কিছু এরকম তো মানুষে ভয় পায়, কারোর ক্ষমতা নেই আপনাকে বাঁচাবে। হ্যাঁ, হয়তো মৃত্যু না হতে পারে, কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন, হসপিটাল অ্যাডমিট হবেন। ঠিক আছে, বলেছেন উনি, আপনি ওখানে গিয়েও দেখতে পারেন। আর ওই ব্রিজে ওঠার আগে একটা নাকি ওয়ার্নিং লেখাও আছে বোর্ডে। তো আরও একটি জায়গার কথা বলেছে, সেটা হাইট থাক, আমি সেখানেই যাব। আর আজকের ঘটনাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, কেমন লাগলো। তো চলো দেখি কালকে তোমরা কারা কারা কমেন্ট করেছো। চলো 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 দেখি কারা কারা প্রথম মিষ্টি মিষ্টি কমেন্ট করেছো, একটু দেখি তো। আচ্ছা, প্রথম কমেন্ট করেছো বনশ্রী দে, আমি তোমার এই ভিডিওটার জন্য অপেক্ষা করছিলাম। আচ্ছা দিদিভাই। তারপরে স্বপ্না বাচাল দিদিভাই, রেশমি ভট্টাচারিয়া, আচ্ছা, তারপর রেশমি ভট্টাচারিয়া, সুদীপ্ত ব্যানার্জি, আচ্ছা, চুমকি বিশ্বাস, লাভ ইউ সোনা বোন, লাভ ইউ টু দিদিভাই। তারপরে অনিকা মুর্মু বলেছে, দিদি তুমি সত্যি খুব সাহসী, তোমার ঘটনা শুনি আর বাড়িতে থাকাই ভীষণ ভয় পাই। গুড নাইট দিদি। আচ্ছা, হ্যাঁ, সাহস তো করতেই হবে। আর গুড নিউজটা দেবো, সাথে থাকো, নামগুলো বলেনি। তারপর টিনা পারমাণিক বলেছ, হ্যালো সোনাদি ভাই, হাই, কেমন আছো টিনা? তারপরে প্যান্থার গেমিং ওয়াইটি দাদাভাই বলেছ, জয় মা, সরি, জয় তারা মায়ের জয়। সোনা বোন, তোমার সাহসিকতাকে আমি মন থেকে স্যালুট জানাই, ভালো থেকো। অনেকগুলো হার্ট পাঠিয়েছ, তুমিও খুব ভালো থেকো দাদা ভাই। দেবস্মিতা চক্রবর্তী বলেছ সুন্দরী, ও মা তুমিও তো সুন্দরী। আচ্ছা, রীতা দে বলেছ বেশ ভালো লাগলো। আচ্ছা, তারপরে বিএস বর্ণালী, আচ্ছা বর্ণালী বলেছ ঘটনাটা খুব দারুণ ছিল, আর সাথে অনেকগুলো রেড হার্ট দিয়েছো, এই দেখো। তারপর কমেন্ট করেছো কৌশিকী ঘোষ, তোমার খুব সাহস। হ্যাঁ, আমার ছোটবেলা দিয়ে ভীষণ সাহস, আমার সাহসিকতার অনেক স্টোরি আছে। সুমনা ভট্টাচারিয়া কমেন্ট করেছো খুব ভালো লাগলো ঘটনাটা। প্রদীপ দাস বলেছো খুব ভালো লাগলো। বর্ণালী বলেছো আমার মা তোমার বড় ফ্যান। আচ্ছা বর্ণালী, তাহলে তোমার মাকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আজকে যদি বর্ণালীর মা তুমি যদি ঘটনাটা শোনো, তাহলে তোমাকে আমি অনেক ভালোবাসা দিলাম, খুব ভালো থেকো। আচ্ছা, দীপ বলেছো খুব ভালো লাগলো, আর তুমি চশমা পরে বসবে না, কি অবস্থা চোখ মুখের। হুম, আর বলো না, আসলে শরীরটা খারাপ তো, খুবই খারাপ, কিন্তু আমাকে দেখে অতটা বোঝা যায় না আমি না বললে। তবে তোমরা যে বুঝে গেছো, এটাই হচ্ছে সব মনের মানুষ, নিজের কাছের মানুষ, তোমরাই তো বুঝবে না বলো তো, আমি কত হাইট করব। তারপরে শাশ্বতী দে বলেছো খুব ভালো লাগলো দিদিভাই ঘটনাটা, তুমি হোটেলের নামটা আমাকে বলবে দিদিভাই। অবশ্যই বলবো, হ্যাঁ, যারা যারা বলছো যে দিদিভাই হোটেলের নাম বলো নাম বলো, আমি কিন্তু সোশ্যাল করতে পারবো না, এখানে পার্সোনালি বলবো, ঠিক আছে? সবাই আমাকে ইনস্টাতে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমি বলে দেবো। অনেক কাউকে বলে দিয়েছি। নৌমান ভাই বলেছে সোনা দিদি ভাই আর সোনা দিদি ভাই আর আমার কমেন্টটা পড়ো না কেন, আর সোনু ডগিকে নিয়ে একটা শর্ট ভিডিও দাও, অনেক দিন হলো সোনু ডগিকে দেখিনি। আর সাথে অনেকগুলো ইয়েলো হার্ট। আচ্ছা ভাই নৌমান ভাই,
আমি তোমার কমেন্ট পড়ি তো, নো ওয়ান বলি তো। তুমি আমার ভাই, আমি কখনো না পড়ে কি বাদ দিয়ে চলে যেতে পারি? আর হ্যাঁ, আমি ছোটুকে নিয়ে মানে আমাদের সোনা ডগিকে নিয়েও আমি শর্টস দেব। তামিমা সামরোজ বলেছে, দিদি তোমার বাড়ির ভেতরটা দেখাবে? হ্যাঁ, অবশ্যই একদিন আমি দেখাবো। অরূপ ভট্টাচার্য বলেছো, তারাপীঠ আমার খুব ভালো লাগে দিদি, তারাপীঠ আমারও খুব ভালো লাগে। মায়ের জায়গায় সন্তানের ভালো লাগবে না, এটা কি কখনো হতে পারে? মা তো মা, আমরা তো সব সন্তান। গৌরী দে বলেছো, সোনা তারাপীঠের হোটেলের নামটা জানাবে? হ্যাঁ, জানাবো। স্বপ্না রাউত অনেকগুলো রেড হার্ট পাঠিয়েছ বনু। আচ্ছা, বনানী কর্মকার দিদিভাই বলেছ, তুমি যেটা বললে আমারও স্বর্গদুয়ারে মোড়ে পড়ানোর গন্ধ নাকে লাগে না। আচ্ছা, কাকুলি মাঝি বলেছ খুব সুন্দর। মন্টু দাদাভাই বলেছ দারুণ লাগলো দিদিভাই, সাথে অনেকগুলো রেড হার্ট। আচ্ছা, ডক্টর মৌসুমি দত্ত বলেছ, বাপরে তোমাদের সাহস আছে বটে, ভালো থেকো তোমরা সকলে। অ্যাকচুয়ালি কি বলো তো দিদিভাই, একটা কথা বলি সবার উদ্দেশ্যে, সাহস তোমাদেরও আছে, কখনো ভয় করবে না। ভাববে তারাও একটা সময় মানুষই ছিল। ভূত প্রেত আত্মা যত ভয় করবে তত তোমাকে ওরা হাবি করবে। যদি তুমি ভয় না পাও, ওরা তোমাকে কিচ্ছু করবে না। আর গুড নিউজটা দিলে তো আরো ভয় পাবে। শোনো, অমৃতা সরকার, তারপর বাবলি মল্লিক, সঙ্গীতা দিদিভাই, পায়েল মণ্ডল দিদিভাই, তুমি রেস্ট নাও একটু। নেব। আর ওই যে শোনা কথায় ঘটনা দিতে পারিনি, রেস্টই তো নিচ্ছি। জয়শ্রী ঘোষ বলেছে, জয় মা তারা, জয় মা তারা। রেখা অধিকারী দিদিভাই বলেছ, জয় মা তারা। সোনা দিভাই, কালকে আমারও তারাপীঠ থেকেই ঘুরে এলাম। সোনা দিদিভাই, বাহ, খুব ভালো কথা। তুমি কি দিল্লি থেকে এসছো এখানে? বাহ। ফুলেশ্বরী চক্রবর্তী দিদিভাই বলেছে, তোমরা ভয় পাও না, তাই আমি হলে হার্ট ফেল করে ফেলতাম। না, কখনো না। মাকে ডাকবে, মা আছে, সন্তানকে ঠিক উদ্ধার করে দেবে। সোমা দাস পরিবার থেকে বলেছে, তোমার তারাপীঠের অভিজ্ঞতা সবটাই শুনলাম, জেনে বুঝে ওইসব হোটেলে আমি পা দিতে পারবো না ডিয়ার, আমার অত সাহস নেই। তোমার মতো সাহস আছে, কিন্তু তোমার মতো নেই। অ্যাকচুয়ালি কি বলো তো, শোনো, আমরা তো কন্টেন্ট ক্রিয়েটার, আমার তো কন্টেন্টের বেসটাই হচ্ছে সত্যি ঘটনার উপর। আর হ্যাঁ, সুখবরটা বলে দিই, আমি দিন বলতে পারবো না, যে কোনো দিন আমি হট করে প্ল্যান করি না। আমি প্ল্যান করলে কোনো কাজ আমি করতে পারি না। ওই প্ল্যান করব এই দিন এই কজন এরকম যাব, আমার হবে না। হয়তো আমি আজকে বলছি, কালকেও চলে যেতে পারি, বসেও চলে যেতে পারি। খুব তাড়াতাড়ি একটি জায়গা আবারও ভিজিট করতে চলেছি, কোথায় বলবো না, ভিজিট করতে যাচ্ছি। আর হন্টেড হোটেল, আমি তোমাদের নাম টাম সবই দেখিয়ে দেবো, কোনো কিছু দুবিধা নেই, ঠিক আছে? হন্টেড হোটেলে এক নাইট আমি থাকবো, এটা হচ্ছে সুখবর, ঠিক আছে? আমি খুব তাড়াতাড়ি যাব। আমি বললাম না, কালকেও চলে যেতে পারি, আজকে তো হবে না, কালকেও যেতে পারি, পরশুদিনও যেতে পারি, দেন 1 মাস পরও যেতে পারি, আবার 1 সপ্তাহও যেতে পারি, চলে যাব। আজকের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ অল, সবাই খুব ভালো থেকো, চলো। আর হ্যাঁ, গুড নিউজটা কেমন লাগলো তোমরা তোমরা লেখো কোন হোটেলে আমি উঠবো। তোমরা তো হন্টেড হোটেল অনেকেই জানো, তোমরা আমাকে ঘটনাও পাঠাও, তোমরা বলো যে কোথায় যাব আর কোন হোটেলে উঠবো। চলো, এখনের মতো টাটা।